একদিকে মার্ভেলের অন্যতম শক্তিশালী কসমিক সত্তা বিয়ন্ডার, যার একমাত্র চিন্তা দিয়েই গোটা মাল্টিভার্সকে ধ্বংস বা সৃষ্টি করা যায়, আর অন্যদিকে ডিসি ইউনিভার্সের নরকের শাসক ও স্বয়ং ঈশ্বরের তৈরি করা সবচেয়ে শক্তিশালী সৃষ্টিগুলোর একটি লুসিফার মর্নিং স্টার। এই দুই মহাশক্তির মুখোমুখি লড়াই হলে কে জিতবে? প্রথমে সংক্ষেপে জেনে নেই লুসিফার মর্নিং স্টার সম্পর্কে। লুসিফার ডিসি ইউনিভার্সের অন্যতম প্রাচীন ও শক্তিশালী সত্তা। সে ছিল ঈশ্বরের তৈরি করা সবচেয়ে উজ্জ্বল দেবদূত। তিনি স্বয়ং ঈশ্বরের দ্বিতীয় সন্তান, যার ক্ষমতা ঈশ্বরের পরেই। কিন্তু স্বাধীনচেতা মনোভাবের জন্য সে স্বর্গ থেকে বহিষ্কৃত হয় এবং নরকের শাসক হয়। দ্য স্যান্ডম্যান কমিকে তার প্রথম আবির্ভাব হয়। এরপর লুসিফার নামে নিজস্ব সিরিজে সে তার অসীম ক্ষমতা ও বুদ্ধিদীপ্ত চরিত্র দিয়ে জায়গা করে নেয় দর্শকদের মনে। লুসিফারের শক্তি: ক্রিয়েশন এবং ম্যানিপুলেশন অফ ম্যাটার, সময়ের বাইরে অবস্থান এবং সময়কে নিয়ন্ত্রণ করার ক্ষমতা। তার রয়েছে কসমিক লেভেলের বুদ্ধিমত্তা। লুসিফার নিজের ইচ্ছাশক্তি দিয়ে নতুন ইউনিভার্স তৈরি করতে পারে। এবার জেনে নেই বিয়ন্ডার সম্পর্কে। বিয়ন্ডার প্রথম আবির্ভূত হয় 1984 সালের মার্ভেল সিক্রেট ওয়ার্সে। সে একটি বিয়ন্ড রিয়ালম থেকে এসেছে, যা মার্ভেল মাল্টিভার্সের বাইরের একটি ডাইমেনশন। শুরুতে সে ছিল পুরো মাল্টিভার্সের বাইরে থাকা একটি সর্বশক্তিমান সত্তা। পরে তার ক্ষমতা অনেকাংশে কমিয়ে আনা হয়। বিয়ন্ডারের শক্তি: রিয়েলিটি ম্যানিপুলেশন। সে সময়, স্থান, জীবন, মৃত্যু সবকিছু নিয়ন্ত্রণে রাখতে পারে। ইনফিনিটি গান্টলেট, লিভিং ট্রাইব্যুনাল, এমনকি ডেথ বা ইটার্নিটির চেয়েও সে শক্তিশালী ছিল। একবার সে গোটা মাল্টিভার্সকে মুছে দিয়ে নিজের মতো করে নতুন করে তৈরি করেছিল, অর্থাৎ অমনিপোটেন্সের কাছাকাছি শক্তি। দুর্বলতা ও সীমাবদ্ধতা: লুসিফারের সীমাবদ্ধতা। লুসিফার এমন অনেক কাজ করতে পারে যা মাল্টিভার্সের ভারসাম্য নষ্ট করে, কিন্তু সে কখনোই এই সীমা অতিক্রম করে না, কারণ এতে প্রেজেন্স হস্তক্ষেপ করতে পারে। দ্য গ্রেট প্ল্যানের বিরুদ্ধে গেলে ফলাফল মারাত্মক হতে পারে। আবার ইউনিভার্সের ভারসাম্য নষ্ট হলে সবকিছু ধ্বংস হয়ে যাবে। তার নীতিগত সীমাবদ্ধতা রয়েছে। সে এমন কোনো কিছু তৈরি করতে পারে না যা তার ধারণার বাইরে। লুসিফার কখনোই সম্পূর্ণ ঈশ্বরের জায়গা নিতে চায় না। মূলত তার উদ্দেশ্য হলো জ্ঞান ও স্বাধীনতা অর্জন করা। বিয়ন্ডারের সীমাবদ্ধতা: তার শক্তি অসীম হলেও মানুষের আবেগ, সম্পর্ক ও নৈতিকতার বিষয়ে সে অনেকটা শিশুদের মতো অজ্ঞ ছিল। সে বুঝতে পারে না ভালো মন্দ, জীবনের মূল্য কিংবা মানবিক অনুভূতি। যদিও বিয়ন্ডারকে একসময় মোর পাওয়ারফুল দ্যান দ্য মাল্টিভার্স বলা হয়েছে, তবে তোয়ায়ের মতো সর্বোচ্চ অস্তিত্বের কাছে তার শক্তি অনেক কম। তোয়া সর্বজ্ঞ, সর্বত্র ও সর্বশক্তিমান, যা বিয়ন্ডার হতে পারেনি। তাই তার অ্যাবসুলেট অমনিপোটেন্স নেই। পোস্ট রেডকন বিয়ন্ডারের ক্ষমতা অনেকাংশে কমিয়ে আনা হয়েছে। পাশাপাশি তার হিউম্যান ফর্মের কিছু সীমাবদ্ধতা রয়েছে। প্রি রেডকন বিয়ন্ডার ছিল এক্সট্রা ডাইমেনশনাল, কিন্তু পরে তাকে ইনহিউম্যান মিউট্যান্ট রূপে দেখানো হয়। যদি এই দুই মহাশক্তির মধ্যে যুদ্ধ হতো তাহলে কি ঘটত? এই দুই চরিত্র যেহেতু মাল্টিভার্সের বাইরের সত্তা, তাই তাদের যুদ্ধ হতো এমন এক স্থানে যেখানে সময় নেই, পদার্থ নেই, কেবল অস্তিত্ব আছে। যুদ্ধের শুরু যেভাবে হতো: প্রথমে বিয়ন্ডার আক্রমণ শুরু করত। সে এক ঝলকে গোটা বাস্তবতা বদলে দিত। তার ইচ্ছার সামান্য তরঙ্গে গ্যালাক্সি ধ্বংস হয়ে যেত। লুসিফার তখন দাঁড়িয়ে থাকত নীরব। সে জানে শুধু শক্তি দিয়ে সব লড়াই হয় না, বুদ্ধি হলো যুদ্ধের সবচেয়ে বড় অস্ত্র, যেটা লুসিফারের সীমাহীন। লুসিফার তখন তার প্রাচীন ইচ্ছা শক্তি ব্যবহার করে সময় বন্ধ করে দিত। বিয়ন্ডারের ইচ্ছার গঠন বিশ্লেষণ করত। সে জানে কোথায় আঘাত করলে মন ভেঙে ফেলা যায়। বিয়ন্ডার এবার ইমোশনাল ম্যানিপুলেশন শুরু করত। সে লুসিফারের অতীত, তার পতনের ইতিহাস, ঈশ্বরের সাথে সম্পর্ক সবকিছু স্মরণ করিয়ে লুসিফারকে মানসিকভাবে দুর্বল করার চেষ্টা করত। লুসিফার তখন হেসে উঠে বলতো, আমি সেই সত্তা যে নিজের ইচ্ছায় নরক ছেড়েছি। তোমার ভয়ভীতি আমার কাছে অর্থহীন। এবার লুসিফার তার অসীম কল্পনা জগৎ থেকে এমন এক বিকল্প বাস্তবতা বানাতো যেখানে বিয়ন্ডার নিজেকেই প্রশ্ন করতে বাধ্য হতো, আমি কে, আমি কেন অস্তিত্বশীল? এই একটাই জিনিস বিয়ন্ডার সহ্য করতে পারে না, নিজের অস্তিত্ব নিয়ে সন্দেহ। লুসিফার তার সৃষ্টি করা বাস্তবতার ভেতর থেকে বিয়ন্ডারকে ফাঁদে ফেলত, আর বিয়ন্ডার সেই ফাঁদ ভেঙে দিতে তার সর্বোচ্চ শক্তি ব্যবহার করত। এই শক্তির প্রভাবে বহু মহাবিশ্ব ধ্বংস হয়ে যেত, টাইমলাইনগুলো এলোমেলো হয়ে যেত। যুদ্ধ একসময় এমন পর্যায়ে যেত যেখানে লুসিফার আর বিয়ন্ডার কোনো রকম অস্ত্র ছাড়া, শক্তি ব্যবহার না করে মুখোমুখি বসে শুধু যুক্তি আর দর্শনের লড়াই করত। লুসিফার জিজ্ঞেস করত, তুমি কি সত্যি জানো তুমি কে? যদি তুমি একমাত্র শক্তি হও তাহলে এত ভয় কেন? বিয়ন্ডার ধীরে ধীরে বুঝতে পারত তার সমস্ত শক্তি থাকা সত্ত্বেও লুসিফারের মতো স্বচ্ছ চিন্তা ও দার্শনিক গভীরতা তার নেই। বিয়ন্ডার হয়তো যুদ্ধে জিততে পারত শক্তির কারণে, কিন্তু লুসিফার জিতত বুদ্ধিবৃত্তিক, মনস্তাত্ত্বিক আর অস্তিত্বগতভাবে। শেষে হয়তো দুইজনেই যুদ্ধ বন্ধ করে দিয়ে নিজেদের পথ বেছে নিত। বিয়ন্ডার ফিরে যেত নিজের বিয়ন্ড রিয়ালমে, আর লুসিফার হেঁটে যেত তার নিজের তৈরি করা এক নতুন মহাজগতের দিকে। ফ্যান থিওরি ও ডিসকাশন।
কমিক ফ্যানরা দুই ইউনিভার্সের মাঝে এই ধরনের ক্রসওভার নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা করে আসছে। কেউ মনে করে লুসিফার তার ইচ্ছাশক্তি দিয়ে বিয়ন্ডারকে পরাজিত করতে পারবে, আবার কেউ মনে করে বিয়ন্ডার তার বিশাল শক্তি দিয়ে লুসিফারকে থামাতে পারবে। কিন্তু যুদ্ধ কেবল শক্তি নয়, গভীর চিন্তা, যুক্তি আর কৌশলের উপরও নির্ভরশীল। বিয়ন্ডার আর লুসিফার এরা কেউই সাধারণ কসমিক চরিত্র না। তাদের যুদ্ধ কখনোই একমাত্রিক হবে না। এটা হবে এমন এক সংঘর্ষ যা বাস্তবতা, দর্শন আর সৃষ্টির মাঝখানে অবস্থান করে। যদি বিয়ন্ডার তার প্রি রেডকন ফর্মে থাকে তাহলে সে কিছুটা লুসিফারের চেয়ে এগিয়ে থাকতে পারে, কিন্তু লুসিফারের যুদ্ধ কৌশল, যুক্তিবোধ ও অস্তিত্বগত দৃষ্টিভঙ্গি অনেক গভীর। যদি এটি একটি পাওয়ার শোডাউন হয় তাহলে বিয়ন্ডার কিছুটা এগিয়ে থাকতে পারে, আর যদি এটি হয় মাইন্ড অ্যান্ড স্ট্র্যাটেজির লড়াই তাহলে লুসিফার বহুগুণে এগিয়ে। এই দুই চরিত্রই তাদের নিজ নিজ ইউনিভার্সের অন্যতম পরাক্রমশালী সত্তা। লড়াইয়ে কে জিতবে সেটা নির্ভর করে লেখকের ইচ্ছা আর গল্পের চাহিদার উপর। তবে একটা জিনিস নিশ্চিত, এরা দুজনেই ঈশ্বরের কাছাকাছি অবস্থানে থাকা চরিত্র, যারা আমাদের কল্পনার সীমাকে ছাড়িয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তোমার মতে কে বেশি শক্তিশালী, বিয়ন্ডার নাকি লুসিফার? কমেন্টে তোমার মতামত জানাও। আর ভিডিওটি ভালো লাগলে সুপার হিরো ডিকোড চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।